তোমাদেরও যদি মনের জোর থাকে তোমরাও কিন্তু 125 সিসির বাইক নিয়েও লাদাখ রাইড কিন্তু কমপ্লিট করতেই পারো। দিল্লির ডিস্টেন্স আছে আর 436 কিলোমিটার। ওয়েলকাম টু আগ্রা। ওহো, তো ফাইনালি আমরা 10:39-এর মধ্যে কিন্তু আগ্রা পৌঁছে গিয়েছি। টাইম হচ্ছে পাক্কা 3টে আর আমরা কিন্তু यमुना एक्सप्रेसवे रास्ता नहीं निয়েছি। জানি না আমাদের সামনে যেতে देवे कि ना। इसका टाइमिंग क्या रहता है? हर समय खुला रहता है क्या? कोई दिक्कत नहीं है। एक दिया ना पड़ेगा आना है 2 टोलों आगे में। और তোমাদের ভাই কিন্তু মাত্র 125 সিসির বাইক নিয়ে আজকে यमुना एक्सप्रेसवेর উপরে। আজকে আমি দিল্লিতে বাইক চালাচ্ছি। এই হচ্ছে দিল্লির লাল কেল্লা। ও সকলকে স্বাগত জানাই লাদাখ সিরিজের আরও একটা নতুন ভিডিওতে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা কানপুরটা জাস্ট ক্রস করে একটা হোটেল নিয়েছিলাম বিশাল ধাবা বলে। তো এই হোটেলটা পড়েছে আমাদের 1000 টাকা করে। একদম হাইওয়ের ধারেই জাস্ট ধাবাটা ছিল আর পিছনেই ছিল আমাদের রুম। তো এখানে আমরা সারা দিনটা বেশ ভালো রকম ঘুমিয়ে নিয়েছি। এবারে আমরা রাইডটা কন্টিনিউ করব। প্রায় 6টা 6:30 বেজে গেছে। এখন উঠে জাস্ট ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বাইকের লাগেজটাকে লোড করে আমরা রাইডটা কন্টিনিউ করব। তো দেখা যাক আজকে কতদূর কি যেতে পারি। আমাদের রাইডটার সাথে পুরো জুড়ে থেকো। ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এখনো পর্যন্ত যারা লাদাখ সিরিজের প্রথম পার্টগুলো দেখোনি তারা প্রথম পার্টগুলো দেখে দেখে আসো, তবে প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু তোমরা রিলেট করতে পারবে। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকে জার্নিটা শুরু করা যাক। বেরোচ্ছি বিশাল ধাবা থেকে। তো এই দাদা ছিল বিশাল ধাবার, দাদার ব্যবহার সত্যি খুবই ভালো। তো তোমরা যদি এই রুট দিয়ে কেউ যাও তো এখানে অবশ্যই চেক আউট করো এই হোটেলটাকে। তো আমি নিচে ডেসক্রিপশানে নাম্বারও দিয়ে দেবো। চলো চলো আইয়া ভাই, বাই বাই বাই। হ্যাঁ আরামসে, থ্যাংক ইউ। চলো, এই ছিল একদম হাইওয়ের সামনেই ধাবাটা। ওকে চলো। ওকে, ও এই ছিল ধাবা। এখান থেকে আমরা ডাইরেক্ট শ্রীনগরের ডিস্টেন্স মেরেছি। শ্রীনগর তো যেতে পারবো না জানি, তবু যতটা পারবো চেষ্টা করব যে আগে বেরিয়ে যাওয়ার, কারণ আমরা অনেকটাই লেট চলছি। তো লেট আমার কোনো ট্রিপে হয় না। তো বেরোতে বেরোতে 7টা 8টা মানে 8টার সময় আমরা হোটেল থেকে বেরোলাম। আমাদের বেরোবার কথা ছিল কিন্তু 6টা নাগাদ। তো যেহেতু গরম রয়েছে আর শান্তনুদা একটু বাইরে গিয়েছিলো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছি আমরা। চলো, তো এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স আছে 1223 কিলোমিটার। তোমরা আমাদের লাদাখ সিরিজটা যারা প্রথম থেকে দেখছো তারা তো জানেই আমাদের গরমের মধ্যে কি অবস্থাটাই না হয়েছিল এইসব রোড ক্রস করার সময়। তো সেই কারণে আমরা ডিসাইড করি যে আমরা রাত্রিরে বেলা করেই গাড়ি চালাবো। আর রাত্রিরে গাড়ি চালাবার একটা বেনিফিট একটা হয় যে অতটা গরম আমাদের সহ্য করতে হবে না এবং রাস্তাঘাট একটু পর থেকে হয়তো ফাঁকাও হয়ে যাবে, আমরা আরামসে বেরিয়ে যেতে পারবো। তবে একটা রিস্ক থেকেও যায়, যেহেতু রাত্রিবেলা একটু তো রিস্ক থাকে। তো কিন্তু কিছু করার নেই, মানে রিস্ক থাকলেও আমাকে নাইট রাইড করতেই হবে, এরকম একটা ব্যাপার। বিশেষ করে এইসব জায়গা দিয়ে যখনই যাবো তো দিনের বেলা যাওয়ার মতন পরিস্থিতি আমাদের কেন আচ্ছা লোকেরও থাকে না। তো সেই কারণে আমরা নাইটেই বেরিয়েছি আর আশা করছি আমরা আজকে অনেক দূর পর্যন্ত বেরিয়ে যেতে পারবো। আর এখনও পর্যন্ত আমার বাড়ি থেকে 1068 কিলোমিটার কমপ্লিট করে এখানে পৌঁছেছি। চলে এসেছি আমরা আজকে ডেটের প্রথম টোল প্লাজা। ওকে, তো আজকের প্ল্যানিং সম্পর্কে তোমাদের একটু বলে দিই। আমরা আজকে আগ্রা হয়ে নিউ দিল্লি হয়ে বেরিয়ে যাব আগের দিকে। সারা রাত্রের মধ্যে আমাদের বেশ কিছু কিলোমিটার কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে আমরা অনেক পিছিয়ে পড়বো। তো এখান থেকে দিল্লির ডিস্টেন্স আছে আর 436 কিলোমিটার। মথুরা হচ্ছে 318 কিলোমিটার, ফিরোজাবাদ 177 কিলোমিটার, আগ্রা 289 কিলোমিটার। এখানে আবার কি একটা মেলা হচ্ছে, নারকোলদোলাটা দেখো। আমি তো এরকম নারকোলদোলা ফার্স্ট টাইম দেখলাম। সাবাস, দারুণ দারুণ। আর রাস্তার ধারে ধারে পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগের মতন করে লাইটিং দিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এই লাদাখ রাইডটা করতে আমাকে অনেকেই বারণ করেছে, বলেছে যে 125 সিসির বাইক নিয়ে কি লাদাখ রাইড করা সম্ভব না। তো আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি যে যেটা অসম্ভব সেটাকেই সম্ভব করতে কিন্তু আমরা বেরিয়েছি। অনেক হাই সিসির গাড়ি না থাকলেও যদি তোমাদের কাছে 100 সিসি বা 125 সিসিরও গাড়ি থাকে, সব থেকে কম খরচে কীভাবে করতে পারবে। তো তোমাদেরও যদি মনের জোর থাকে তোমরাও কিন্তু 125 সিসির বাইক নিয়েও লাদাখ রাইড কিন্তু কমপ্লিট করতেই পারো। তো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের বাড়ি থেকে প্রায় 1090 কিলোমিটার চলে এসেছি।
মানে অলমোস্ট লাদাখের হাফ রাস্তা আমরা কভার করে ফেলেছি। আর আজকে রাত্রের মধ্যে চেষ্টা করব যাতে আর 30% বাকি রাখতে পারি কালকের জন্য। দেখা যাক এবারে কতদূর কি শরীর দেয় না দেয়, সেই হিসাবে আমরা গাড়ি চালাবো। তো আমাদের ছোট ভাই কিন্তু পারফরমেন্স একদম ফাটিয়ে দিচ্ছে। মানে আমার মনেই হচ্ছে না হাইওয়েতে যে আমি একটা ছোট্ট 125 সিসির বাইক নিয়ে রাইড করছি। দারুণ পারফরমেন্স দিচ্ছে আর মাইলেজও কিন্তু দিচ্ছে আমাদের প্রায় 60+-এর। তো আশা করছি আমরা লাদাখ সিরিজটাকে এত কম বাজেটে কমপ্লিট করব, যেটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেখাতে পারেনি। তো আজকে আমি যেখানেই পৌঁছাই ইঞ্জিন অয়েলটা আমাকে সেখানে চেঞ্জ করতেই হবে, কারণ আমার গাড়ি অলরেডি 500-600 কিলোমিটার মতন চলেছিল। আর তারপরে এই ট্রিপে এখনও পর্যন্ত 1107 কিলোমিটার চলেছে। মানে অলরেডি কিন্তু 1600-1700 কিলোমিটার গাড়ি আমার চলে গেছে। ইঞ্জিন অয়েল আমি ক্যারি করছি ক্যাস্ট্রল পাওয়ার 1030, যেটা তোমরা এর আগের আমার প্রিপারেশন ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা তোমার তো 2040 লাগে না, তুমি এই ইঞ্জিন অয়েলটা কেন ইউজ করছো। তো তোমাদের বলি, আমি একজনকে আনতে দিয়েছিলাম ইঞ্জিন অয়েলটা, তো সে ভুল করে আমাকে ওই ইঞ্জিন অয়েলটা দিয়েছিল আর আমি তাড়াহুড়োর মধ্যে আমি চেকও করিনি। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ যে এতটা কেয়ার করার জন্য। তো আমরা প্রায় কন্টিনিউ 60-70 কিলোমিটার এসে গেছি। এখান থেকে ইটাওয়া হচ্ছে 70 কিলোমিটার। তো এটা হচ্ছে বুন্দেলখণ্ড এক্সপ্রেস হয়ে চলে যাচ্ছে এদিকে, মানে চিত্রকূটের দিকে চলে যাচ্ছে এটা। আর আমরা চলে যাচ্ছি স্ট্রেট NH-19 ধরেই আমরা এখন এগোতে থাকবো। এখন আমরা কিন্তু নাইট রাইডের ফুল মজা নিচ্ছি। বেশ ফাঁকা হাইওয়ে রয়েছে আর আমরা বেশ ভালো মতন স্পিড একটা মেনটেন করে কিন্তু এখন বেরোতে পারছি। অলরেডি টাইম হয়ে গেছে 9:41। ইটাওয়া 43 কিলোমিটার, আগ্রা হচ্ছে স্ট্রেট, দিল্লি 338 কিলোমিটার বাকি আছে। আর তো দিল্লির অনেক কাছে কিন্তু আমরা চলে এসেছি ভাই। তোমাদের ভাই প্রথমবার দিল্লিতে বাইক চালাবে, মানে এত এক্সাইটেড আমি দিল্লির রোডে বাইক চালাবার জন্য যে কি বলবো তোমাদেরকে। আমার গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমি। টাইম হচ্ছে এখন 10:06 আর এবারে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যেন গায়ে লাগছে সবে। মানে এতক্ষণ পর্যন্ত যে গরম ভাব, পুরো মানে গরম হাওয়া লাগছিল, এতক্ষণ পরে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে, তো বেশ ভালো লাগছে। আর রাইড করতে এখন পর্যন্ত কোনো রকম সমস্যা নেই, কোনো ঘুমটুম পাচ্ছে না, আরামসে যাচ্ছি আমরা। আর ইউপি থেকে কিন্তু আমরা পেট্রোলটা ফুল ট্যাঙ্ক আবারও করে নেবো, যদিও আমার 4 টাকাটা রয়েছে, কারণ দিল্লিতে তেলের দাম একটু বেশি, কারণ এখানে তেলের দাম দেখলাম 94 টাকা 84 পয়সা। আমরা যদি প্রথম থেকেই রাত্রিরে চালাবার ডিসিশনটা নিতে পারতাম তাহলে কিন্তু আমরা আজ অনেক আগে পৌঁছে যেতাম। যেহেতু রাত্রিবেলা সেরকম কিছু দেখানো থাকে না, সেই কারণেই কিন্তু আমি ডিসিশন নিয়েছিলাম যে দিনের বেলা চলা হোক। তো পরিস্থিতি এমনই রয়েছে যে রাত্রে না চালালে কিছু করার নেই। তো এখান থেকে এখনও পর্যন্ত শ্রীনগরের ডিস্টেন্স আছে 1108 কিলোমিটার, যেতে টাইম লাগবে হচ্ছে 21 ঘন্টা 27 মিনিট। আমি জাস্ট শ্রীনগর মেরে গেছি রুটটা যদি অন্য কিছু দেখায় সেই কারণে, কারণ আমরা সামনেই পড়বে আগ্রার পরে আমরা দিল্লি ঢুকে যাব। তো দিল্লি ফিল্লি ক্রস করে যতদূর যেতে পারি সকাল পর্যন্ত সেখানে গিয়ে আমরা আজকে স্টে করব। তারপরে ওখান থেকে আমরা শ্রীনগরের জন্য কিন্তু বাকি জার্নিটা কমপ্লিট করব। ওয়েলকাম টু আগ্রা। ওহো, তো ফাইনালি আমরা 10:39-এর মধ্যে কিন্তু আগ্রা পৌঁছে গিয়েছি। পুরো আগ্রা সিটিটাকে আমরা এখন বাইপাস করছি। আর বাইপাসটার লেন্থটা দেখো, যত দূর চোখ যাচ্ছে শুধু বাইপাস রয়েছে। বাপ রে বাপ, নিচে ঘর বাড়ি সব রয়েছে আর আমরা তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছি সোজা। 2000 years later. তো টাইম হচ্ছে এখন 11:33 আর আমাদের গাড়ি চলেছে 1202 কিলোমিটার। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো আবার আমরা জার্নিটা কন্টিনিউ করছি, কারণ গাড়িকে একটু রেস্ট দিতে হবে। এখান থেকে আগ্রা সিটি হচ্ছে এখন 112 কিলোমিটার আর দিল্লি প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি রয়েছে এখনও। তো মোটামুটি ভালো টানা হচ্ছে এবারে। তো এরকম যদি টানতে থাকি কিন্তু আমরা অনেক আগে পৌঁছে যেতে পারি। ও ধাবাগুলো দেখছো, লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে পুরো। ওয়াও, বাসটা দেখেছো, সব শুয়ে আছে উপরে। এরা সব শুয়ে আরাম করে যাচ্ছে আর আমরা বাইক চালিয়ে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা ইউপি থেকেই পেট্রোলটা ভরিয়ে নিই, কারণ এখানে লিটার একটু কম রয়েছে।
তো এরপর তো আমরা দিল্লি বেরিয়ে যাবো, সেখানে একটু তেলের দাম আবার বেশি, দেখা যাক কটা তেল যায় আমাদের। তো এখন এখানে 94 টাকা 93 পয়সা পেট্রোলের দাম রয়েছে, আর তেল ভরানো চলছে। কত টাকা তেল যায় দেখা যাক। সৌরভের আর আমার সেম গাড়ি, সৌরভের তেল গেছে 600 টাকার, তো আমার ক টাকা যায় দেখি। বাস 500। তোর থেকে গাড়ি সার্ভিস আমার ভালো রে। তো এখানে আমাদের 500 টাকা তেল লাগলো। আমাদের মোটামুটি তেল ভরিয়ে ভরিয়ে জীবন শেষ। কত টাকার যে তেল ভরানো হলো এখনও কোনো হিসাব নেই। আমি যদিও নোট ডাউন করছি প্রতিটা খরচার, যাতে আমি পরে বাজেট ভিডিওটা বানাতে পারি। এই হচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, মানে এই নিচ থেকে জাস্ট বাম দিকে চলে যাচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। আর আমরা যেহেতু অনেক রাত করে এখানে ঢুকেছি, তো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে আমরা এন্ট্রি করতে পারবো না, 2 চাকার অ্যালাউ নেই। তো আমরা কিন্তু স্ট্রেট বেরিয়ে যাব। টাইম হচ্ছে 12টা 4, আর আমরা গুড়াও টোল প্লাজা ক্রস করছি। একদিকে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে নিয়ে আমাদের কিন্তু টাকা বেশ কিছু বেঁচে গেল, মানে 85 টাকার মতন টোল প্লাজাই নিত ওখানে বাইকেরও, তো সেটা কিন্তু আমাদের দিতে হলো না। আর এই রাস্তাটাও খুব খারাপ নয়, মানে হাইওয়ে রোড আছে, বেশ দারুণ রাস্তা। A few moments later. 1:51, আর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে সামনেই খাওয়া দাওয়া করলাম আমরা একটু, রুটি আর তরকা, আর এবারে বেরোচ্ছি। চলো। তো আগ্রার ডিস্টেন্স আছে এখান থেকে এখনও 51 কিলোমিটারের মতন। ওকে, তো এই ব্রেকটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর সবারই একটু শরীর ক্লান্ত হয়ে আসছে, তো সেই কারণে এখানে খাটিয়াটা দেখে সবাই দাঁড়িয়ে পড়েছিল। খাটিয়ায় শুয়ে সব কোমর টোমর সবাই সোজা করে আবারও আমরা বেরিয়েছি আমাদের গন্তব্যের দিকে। টাইম হচ্ছে এখন 2:24, আর আমরা তুন্ডাল টোল প্লাজা ক্রস করলাম সবে। রাত্রির বেলার রাইড একটু আস্তে আস্তেই যাচ্ছে এবারে, আর বেশি টানতে পারছি না, কারণ যদি কারোর ঘুম পেয়ে যায় তো মোটামুটি তারা অ্যাটলিস্ট বলার সুযোগ পাবে। আর যদি আমি স্পিডে থাকি তাহলে কি হবে যে সে হয়তো আমাকে বলার জন্য দাঁড় করাতে যাবে, গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণেই সবাই আস্তে আস্তে যাচ্ছে, মোটামুটি 60-70 এরকম একটা অ্যাভারেজ মেনটেন করেই যাওয়ার চেষ্টা করছে। তো আমরা রয়েছি আগ্রা রিং রোড টাইপের রয়েছে এখানে, তো সেইখান থেকে দিল্লি যাওয়ার রাস্তা এটা দেখাচ্ছে, আর এটা চলে যাচ্ছে ফিরোজাবাদ, মানে ঘুরে নিচের দিকে নামিয়ে এই সাইডে বের করে দেবে। তো এখন টাইম হচ্ছে পাক্কা 3টে, আর আমরা কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে রাস্তা নিয়ে নিয়েছি। জানি না আমাদের সামনে যেতে দেবে কি না। আমার যতদূর ধারণা আছে যমুনা এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইক 6টার পরেই অ্যালাউ করে, তো জানি না সামনে কি হবে। যমুনা এক্সপ্রেসওয়ে पे आपका हार्दिक स्वागत है। চলো আগে বাড়ে যাক। তো দিল্লির ডিস্টেন্স আছে এখান থেকে 197 কিলোমিটার, নয়ডা 185 কিলোমিটার, মথুরা হচ্ছে 67 কিলোমিটার। তো লাইফের ফার্স্ট টাইম কিন্তু তোমাদের ভাই যমুনা এক্সপ্রেসওয়েতে বাইক চালাতে চলেছে। এখানেই প্রথম আমাদের টোল দিতে হবে। এর আগে যত দূরই এসছি আমরা কিন্তু কোনো রকম টোল দিইনি, কিন্তু এখানে আমাদের টোল দিতে হবে। তো এই সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম যে কি করা হবে না হবে। তো অনেকক্ষণ পর কিন্তু একটা বাইক দেখতে পেয়ে আমরা খুব খুশি এখন, মানে বাইক দেখতে পেয়ে এত খুশি আমি লাইফের কোনো দিন হইনি। তো চলে এসেছি আমরা যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে, এইটা যেতে হবে 2 হুইলার। ওকে, তো যমুনা এক্সপ্রেসওয়ের সিস্টেমটা বেশ ভালোই করেছে। কত টাকা করে আবার নেয় দেখা যাক এখানে। তো এখানে 205 টাকার টোল লাগবে। ये 205। इसका टाइमिंग क्या रहता है? हर समय खुला रहता है क्या? कोई दिक्कत नहीं है। एक ही दिया ना पड़ेगा, आना है 2 टोलों आगे में। ओके, তো তোমাদের ভাই কিন্তু এন্টার করে গেছে যমুনা এক্সপ্রেসওয়েতে। আর তোমাদের যেটা দেখালাম যে যমুনা এক্সপ্রেসওয়েতে কিন্তু ওরকম কোনো টাইমিং এখন নেই, আর যে আগে যে টাইমিং ছিল সকাল 6টার পর থেকে 2 হুইলার অ্যালাউ থাকবে, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু ঠিক 3:23-এর মধ্যে কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। তো লাইফে ফার্স্ট টাইম এক্সপ্রেসওয়ের মজা দিতে চলেছি ভাই।
এক্সাইটেড লেভেলটা কিন্তু অনেকটাই হাই আমার। আর এই এক্সপ্রেসওয়েতে কিন্তু প্রচুর এরকম খাবারের দোকান টোকান রয়েছে, আর পেট্রোল পাম্পও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তো সেসব নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো তোমাদের কেমন লাগছে যমুনা এক্সপ্রেসওয়ে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এটা কিন্তু শুধুমাত্র যমুনা এক্সপ্রেসওয়ে নয়, এটা নাইটের যমুনা এক্সপ্রেসওয়ে। তো এখান থেকে আমাদের এক্সিট হতে হবে 149 কিলোমিটার পরে। লেফট সাইডে আমরা যমুনা এক্সপ্রেসওয়েকে ছেড়ে বেরিয়ে যাব। আর আগে দুটো জায়গাতে কিন্তু এই টোল প্লাজার যে পার্চিটা আছে এইটা দেখাতে হবে বললো। ফার্স্ট টাইম কিন্তু আমি টোল প্লাজায় টোল দিলাম, তাও আবার বাইকের 205 টাকা। তো আমরা এখন যে লেনটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে টু হুইলারের লেন, তার পাশেরটা আছে মোটামুটি 70-80 যারা যাবে তাদের জন্য 4 চাকার, তারপরটা আছে যারা 100-100 যাবে তাদের জন্য, এবং সবার শেষ যে লেনটা রয়েছে ওটা হচ্ছে ওভারটেকিং লেন। যারা ওভারটেক করবে তারা ওই শেষ লেন দিয়েই যেতে হবে। তো এরকম একটা ব্যাপার যমুনা এক্সপ্রেসওয়ের, প্রথমবার যমুনা এক্সপ্রেসওয়ে যাচ্ছি, তো দারুণ এনজয় করছি, দারুণ। তো কত ভিডিওতে আমি দেখেছি যমুনা এক্সপ্রেসওয়ে দিল্লিতে যাচ্ছে, মানে আজকে নিজের বাইক নিয়ে নিজে আমি যমুনা এক্সপ্রেসওয়ে পাড়ি দিচ্ছি, একটা আলাদাই ফিলিংস কাজ করছে ভাই, আলাদাই। মথুরা হচ্ছে এখান থেকে 46 কিলোমিটার। তো যমুনা এক্সপ্রেসওয়ের অনেক জায়গায় আমি কটা কসান দেখতে পেলাম, নো পার্কিং, নো স্টপিং, মানে এইসব এক্সপ্রেসওয়ের মধ্যে কিন্তু যেখানে সেখানে দাঁড়ানো একদমই যায় না। দাঁড়াতে হলে তোমাকে নয় পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে, নয় কোনো ফুড কর্নার দেখে দাঁড়াতে হবে। তো সেই ব্যবস্থাও রয়েছে, যেহেতু আমরা 100-150 কিলোমিটার টানা যেতে পারবো না, আমাদের কোথাও না কোথাও দাঁড়াতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ফুড কর্নার এবং পেট্রোল পাম্প জায়গায় জায়গায় করা রয়েছে। এখানে কিন্তু দু পাশ দিয়ে দেখতে পাচ্ছ পুরো লোহার রেলিং দেওয়া রয়েছে, মানে কোনো বন্য জন্তু যাতে এদিকে না আসতে পারে সেই কারণে এটা দেওয়া রয়েছে। যেহেতু এটা এক্সপ্রেস হয়ে রয়েছে, সবাই একটু হাই স্পিডেই যাবে, তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা যাতে না হয় সেই জন্যই কিন্তু এই রেলিংটা দেওয়া রয়েছে। তো যমুনা এক্সপ্রেসওয়ের ধার দিয়ে কিন্তু প্রচুর ময়ূরের ডাক শুনতে পাচ্ছি আমরা। এই দেখে একটা ময়ূর, আরে ভাই পুরো রেলিংয়ের উপরে বসে আছে ময়ূর। আর সেফটিরও পুরো ব্যবস্থা করা রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এরকম পুলিশের ভ্যান না হলেও 5-6টা অলরেডি দেখলাম যে জায়গায় জায়গায় সব রাউন্ড দিচ্ছে। মথুরা হচ্ছে লেফট সাইডে, আলিগড় হচ্ছে স্ট্রেট, দিল্লিও হচ্ছে স্ট্রেট। লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে মথুরার দিকে, আর আমরা চলে যাব একদম স্ট্রেট। তো এখনও পর্যন্ত আমাদের 110 কিলোমিটার চালালে তবে আমরা কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ে ছাড়তে পারবো। তো এই হচ্ছে বৃন্দাবন যাওয়ার রাস্তা, এক্সিট 6A, বৃন্দাবন লেফট সাইড। ওয়াও, গুড মর্নিং ফ্রম যমুনা এক্সপ্রেসওয়ে। তো যমুনা এক্সপ্রেসওয়ের প্রথম টোল প্লাজা কিন্তু অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। এইখানে আমাদের ওই পার্চিটা দেখাতে হবে, তারপরে আমরা বেরোতে পারবো। চলো। ও, যমুনা এক্সপ্রেসওয়ের রাস্তাটা কিন্তু বেশ দারুণ ছিল। দিল্লির যত কাছে পৌঁছাচ্ছি টেম্পারেচার কিন্তু একদমই অন্য রকম হচ্ছে, কারণ দিনের বেলা হচ্ছে গরম, ওই রকম রাত্রিবেলা হচ্ছে ঠান্ডা। চলো, তো যমুনা এক্সপ্রেসওয়েতে আমাদের প্রথম টোল প্লাজায় পার্চি দেখানো হয়ে গেছে। এরকম ছিল ঠিক দেখতে পার্চিটা। চলো, এখনও একটা জায়গাতে আমাদের কিন্তু পার্চি দেখাতে হবে। চলো। তো সকালের যমুনা এক্সপ্রেসওয়ে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে, কারণ রাতের যমুনা এক্সপ্রেসওয়ে তোমাদের দেখিয়েছি, আর এটা হচ্ছে দিনের যমুনা এক্সপ্রেসওয়ে, মানে একই সাথে দু রকমই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের ভাই কিন্তু মাত্র 125 সিসির বাইক নিয়ে আজকে যমুনা এক্সপ্রেসওয়ের উপরে। সত্যি এটা তোমাদের একটা খুব বড় পাওনা। তো যমুনা এক্সপ্রেসওয়ের রাত্রিবেলা সেরকম কিছু দেখাবার ছিল না, তবে এখন কিন্তু দেখো
যমুনা এক্সপ্রেসওয়ের সাইড দিয়ে যে ভিউটা না অসম্ভব সুন্দর লাগছে। সাইডে সাইডে এরকম গাছ রয়েছে, তার ঠিক পরে দিগন্ত বিস্তৃত মাঠ, মানে যতদূর চোখ যাবে ফাঁকা মাঠ আর মাঠ। দারুণ লাগছে, দারুণ। আর রাত্রির থেকে যখন এই ভোরের আলো ফোটে না, এই জিনিসটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগে। এখনও সূর্যমামা ওঠেনি, তবে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। এখান থেকে দিল্লির ডিস্টেন্স হচ্ছে 114 কিলোমিটার, নয়ডা হচ্ছে 102 কিলোমিটার, আর আলিগড় হচ্ছে 82 কিলোমিটার। আর আমাদের কিন্তু এখনও পর্যন্ত 80 কিলোমিটার এই যমুনা এক্সপ্রেসওয়েতেই থাকতে হবে। তো বেশি স্পিডে টানতে পারছি না, কারণ শান্তনুদার খুবই ঘুম পাচ্ছে, তো শান্তনুদাকে একটু গার্ড করে করে নিয়ে যেতে হচ্ছে আর কি। তো সূর্যটা জাস্ট উঠছে, দেখো কত দারুণ লাগছে, ওয়াও। যমুনা এক্সপ্রেসওয়ের লেফট সাইডে যে জমিগুলো রয়েছে দেখতে পাচ্ছ, শুধু ভুট্টা আর ভুট্টা। দারুণ লাগছে। আমি ভুট্টা গাছ লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে এরকমভাবে ভুট্টা চাষ হয়। এই যমুনা এক্সপ্রেসওয়ের ধারে যে গাছগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু হয়েছে নিম গাছ। তো দেখতে কিন্তু একটা অসম্ভব সুন্দর লাগছে। দেখো দু সাইডে গাছ আর মধ্যখান থেকে এরকম টারম্যাক রোড, দারুণ দারুণ। তো চলে এসেছি আমরা যমুনা এক্সপ্রেসের সেকেন্ড টোল প্লাজা, অর্থাৎ শেষ টোল প্লাজা এটাই। ये और कहीं लगेगा? ওকে, তো এইটা আর কোথাও লাগবে না, এটা এই পর্যন্তই লাগতো। ওকে, শেষ টোল প্লাজা থেকে আমাদের দিল্লির এক্সিট হচ্ছে মাত্র 36 কিলোমিটার, আর এই শেষের 36 কিলোমিটার যেন কাটতেই চাইছে না। ও, কখন আমরা এক্সপ্রেসওয়েটাকে ছাড়বো কে জানে। তো সোজা গেলে চলে যাচ্ছে গ্রেটার নয়ডা, আর বাম দিকে চলে যাচ্ছি আমরা দিল্লি এবং নয়ডার দিকে। তো যমুনা এক্সপ্রেসওয়েকে আমরা এই বিদায় জানিয়ে দিলাম। টাইম হয়ে গেছে অলরেডি 7:26। চলো এবার আমরা সামনে যে কোনো একটা হোটেল দেখবো, হোটেল দেখে আর জাস্ট রেস্ট নেবো সকালটা। আবার বিকাল বিকাল বেরোবো। তো সারা রাত আমরা ট্রেনে মোটামুটি কালকে ইচ্ছা আছে শ্রীনগরে ঢুকে যাওয়ার। তো তোমাদের ভাই ফাইনালি দিল্লি রোডে কিন্তু গাড়ি চালাচ্ছে। আজকে আমরা ইউপি থেকে দিল্লি অলরেডি এন্টার করে গেলাম, আর আজকে এখানেই আশেপাশে কোনো একটা হোটেল দেখবো। তো দিল্লির রুটে কত ট্রাফিক দেখো। তো এখন সবেমাত্র 7:32 বাজে, আর এখনই এত ট্রাফিক। তো আমরা চেষ্টা করব দিল্লিটাকে যাতে বাইপাস করে বেরিয়ে যাওয়ার। দিল্লিতে বাইক চালাচ্ছি, ওফ, একটা আলাদাই আনন্দ হচ্ছে ভাই, মনের ভিতর থেকে আলাদাই ফিলিংস কাজ করছে। দিল্লি আজ পর্যন্ত আমি না ট্রেনে এসেছি না বাসে, ডাইরেক্ট এলাম তো নিজের বাইক নিয়ে। এইরকমই কিন্তু আমি বহু জায়গায় গেছি যেখানে আগে হয়তো কখনো যাইনি, কিন্তু নিজের বাইক নিয়ে কিন্তু আমি সেই সব জায়গাও ভিজিট করে এসেছি। তো সেই সব ব্লগগুলো যদি দেখতে চাও তো প্লেলিস্টটা অবশ্যই চেক করো। আর দিল্লির গরম ভাই রে ভাই, 7:36 বাজে, মনে হচ্ছে 1:30-2 বাজে এখন, বিভৎস গরম। বিল্ডিংগুলো দেখো, আরে বাপ রে বাপ, পুরো ডায়মন্ড, ব্লু ডায়মন্ড বানিয়ে ফেলেছে। যেদিকেই মাথা ঘুরবে সেদিকেই শুধু উঁচু উঁচু বিল্ডিং। দিল্লিতে কেন গরম হবে না, কত গাড়ি ঘোড়া দেখো খালি, মানে একটু জায়গা ফাঁকা নেই, প্রতিটা লেনে গাড়ি চলছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দিল্লির গাড়ির নাম্বার প্লেটগুলো দেখো, DL, যেন ড্রাইভিং লাইসেন্স চাইছে। এখানকার রোডটা দেখো, দু সাইড দিয়ে গাছ আর মধ্যখান দিয়ে রাস্তা। এরকম গাছ থাকলে কিন্তু রাইড করতে একটা আলটিমেট লাগে। আমি তো চাইবো এরকম গাছ যেন সব রাস্তার পাশেই থাকুক। এখানে ফ্ল্যাগটা দেখো, কত বড় ফ্ল্যাগ, এটা হাওয়ায় উঠলে কিন্তু আরও দারুণ লাগতো, দারুণ দারুণ। আর এইসব ব্রিজগুলো কিন্তু এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। ও হো হো, উপর দিয়ে ট্রেন যাচ্ছে ভাই, দিল্লির ট্রেন, মেট্রো আছে ওটা। একটা কি মন্দির আছে এই দেখো, দারুণ লাগছে। ও, তো তোমাদের দিল্লি শহরটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারো আমাকে।
আমার তো আপাতত খুবই ভালো লাগছে, তবে গাড়ির চাপ প্রচণ্ড রয়েছে। একটা যদি আমরা টার্নিং মিস করে যাই তাহলে কিন্তু আমাদের জীবন শেষ। এক তো দিল্লির এই বীভৎস জাম, তার উপরে আবার রাস্তার ঘোর প্যাঁচ। আমরা এখন রয়েছি নিউ দিল্লিতে, আর নিউ দিল্লির রাস্তার ঘোর প্যাঁচ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সারা রাত গাড়ি চালাবার পর যদি এরকম রাস্তা পাওয়া যায় না, মাথা এমনিতেই কাজ করবে না কারোর। তো সামনেই আসবে ওল্ড দিল্লি, তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দিল্লিটাকে ক্রস করে একটু আগে বেরিয়ে যাওয়ার, কারণ একটু আগে বেরিয়ে গেলে এত জামটা আমাদের ফেস করতে হবে না। যত বেলা বাড়বে কিন্তু বীভৎস রকমের জাম হবে। বাপরে বাপ, এখানে আমার পিছন থেকে তো ঠুকে দিয়েছে, পুরো জাম লেগে আছে। চলো, আর সামনেই দেখো আরও একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর তার সামনে ওটা কি আমি বলবো না, তোমরা যদি কমেন্টে বলতে পারো তো অবশ্যই জানিও আমাকে। রাস্তা দেখো যেন আমরা পাহাড়ে চলে এসেছি ভাই, পুরো গোল গোল ঘুরে ঘুরে যেরকম পাহাড় থেকে নামি আমরা, সেই রকমই কিন্তু পার হয়ে রয়েছে। ওকে, কার্নাল স্ট্রিট, NH1। এই হচ্ছে দিল্লির লাল কেল্লা। ওফ, সামনে দিয়ে দেখতে যা লাগছে না, দারুণ দারুণ। তো এখন তোমাদের ভাই দিল্লির লাল কেল্লার ভিতর দিয়ে যাচ্ছে। ওয়াও, এর একটা আলাদাই ফিলিংস, মানে মুখে বলে বোঝানো যাবে না। আহা, আবার লাল কেল্লার উপর দিয়ে ট্রেনও চলেছে। সব কিছু পাওনা কিন্তু একই সাথে। এর আগে প্রচুর ভিডিও দেখেছি আমি এই লাল কেল্লাকে, তবে আজকে একদম চোখের সামনে। কাল রাত্রি থেকে আমরা এখনো পর্যন্ত কিন্তু কন্টিনিউ রাইড করে যাচ্ছি। ওফ, আর গরম যা লাগছে, বাপরে বাপ। পানিপাত 86 কিলোমিটার স্ট্রেট। তো আমাদের ঠিক রাইট সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিজটা, ওটা হচ্ছে দিল্লির মেট্রো। তো টাইম হচ্ছে 9:11, আর আমরা দিল্লির বীভৎস জামকে কাটিয়ে বেরোতে পেরেছি। আর এখন আমরা উঠে পড়েছি NH44, ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে। মানে ইন্ডিয়ার একদম উপর থেকে নিচ পর্যন্ত, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই হাইওয়েটা কানেক্ট করে। এখান থেকে সোনিপথের ডিস্টেন্স আছে আর মাত্র 4 কিলোমিটার, এবং পানিপথের ডিস্টেন্স আছে 49 কিলোমিটার। আমরা অলরেডি হোটেল খুঁজছি, কিন্তু সাইডে সেরকম কোনো হোটেল আমরা এখনও পর্যন্ত চোখে পড়েনি। তো দেখা যাক, ওই জন্য এগিয়ে যাচ্ছি, যেখানেই হোটেল পাবো সেখানেই দাঁড়াবো। আর গাড়ি চালানো যাচ্ছে না ভাই। টাইম হচ্ছে এখন দুপুর 11টা, আর আমরা সোনিপথে একটা রুম নিয়ে নিয়েছি। এখানে এসি রুম নিয়েছি আমরা। এসি রুমের প্রাইস পড়েছে 800 টাকা। এখন জাস্ট কোনো এনার্জি নেই শরীরের মধ্যে, জাস্ট এখন ঘুমাবো। আবার আজকে রাত্রিবেলা কিন্তু জার্নি আমাদের শুরু হবে। তো চলো আজকে সারাদিনটা রেস্ট নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের নেক্সট এপিসোডে। নেক্সট এপিসোডে দেখতে একদমই ভুলো না, কারণ নেক্সট এপিসোড থেকে কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।